এনআইটি সেবা নির্বাচন কমিশনে থাকা উচিত। সরকার ইসির সাথে আলোচনা না করে স্থানান্তরের সিদ্ধান্ত নেবে না বললেন সিইসি। সরকার নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে কোনো এই ধরনের একটা মেজর সিদ্ধান্ত নেবে না বলে আমার বিশ্বাস। ৭১ ও ২৪-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনীতির মাঠে নাগরিক পার্টি, একসাথে গণপরিষদ ও জাতীয় নির্বাচন করার দাবি। আমাদের যে পুরনো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে। ৭ কলেজ পরিচালনায় সমন্বিত কমিটি গঠনের উদ্যোগে শিক্ষার্থীদের সাধুবাদ। পরিচালক হবে কোনো এক প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সহায়তা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করলেন ট্রাম্প। কিয়েভের প্রতি হোয়াইট হাউসের মন গলবে, প্রত্যাশা জেলেনস্কির। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সরকার নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে ইসি থেকে এনআইডি স্থানান্তরের সিদ্ধান্ত নেবে না, এমনটা বললেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বললেন, এনআইডি সেবা নির্বাচন কমিশনেই থাকা উচিত। নির্বাচন কমিশন থেকে সরিয়ে আলাদা কমিশনে নেওয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা। এমন বিষয়ে বিকেলে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন সিইসি। তিনি আশা করেন, নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেবে না সরকার। সবকিছু বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে, বিষয়টি সরকারের কাছে ইসি লিখিতভাবে জানাবে বলেও জানান তিনি। সিইসি জানান, ভোটার নিবন্ধন চলছে, জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, তাই সরকার তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না বলে মনে করেন তিনি। নতুন দল এনসিপির গণপরিষদ নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, রাজনৈতিক দল অনেক কথা বলে, কিন্তু সরকার যেভাবে বলছে সেই অনুযায়ী ডিসেম্বর সামনে ধরেই নির্বাচনের কাজ চলছে। সরকার নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে কোনো এই ধরনের একটা মেজর সিদ্ধান্ত নেবে না বলে আমার বিশ্বাস। তো অবশ্যই থাকা উচিত। এটা তো আমি প্রথম কথা বলেছি যে ওই সংস্কার কমিশনের রিপোর্টের সম্পর্কে আমি তো প্রথম থেকে বলেছি, এটা তো আমাদের তো থাকা উচিত। এনআইডি জাতীয় সম্পদ, এটি নির্বাচন কমিশনের একক নিয়ন্ত্রণে থাকতে পারে না বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, স্বাধীন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকতে হবে এনআইডির কার্যক্রম। সকালে ব্যাংকিং খাত পুনরুদ্ধার বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন। ক্যাপিটাল শর্টফল এটা তো থাকবে অনেকগুলো ব্যাংকেরই, এবং এটাকে আমাদের গ্র্যাজুয়ালি এটাকে এলিমিনেট করতে হবে। এটা আমরা যেটা কোয়ান্টিটেটিভ কিছু এক্সারসাইজ করে দেখেছি, মিনিমাম 3 থেকে 5 বছর তো লাগবেই ফর দ্য উইক ব্যাংক, ইভেন উইথ সিস্টেমিক ইনজেকশন অফ ক্যাপিটাল ফ্রম দ্য গভর্নমেন্ট, তারপরেও লাগবে। জাতীয় স্মৃতিসৌধে বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে রায়ের বাজারে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন দলটির নেতারা। নতুন প্রজাতন্ত্র গড়ার প্রত্যয় জানিয়ে জাতীয় গণপরিষদ নির্বাচন একসাথে করার দাবি তোলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন না করার হুঁশিয়ারি দেন দলের মুখ্য সংগঠকরা। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু এনসিপির সাংগঠনিক কার্যক্রম। সকাল ৮টা নাগাদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতারা। নাহিদ ইসলাম জানান, নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন। জাতীয় সংলাপে গিয়ে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের দাবিও জানাবেন। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত 15 বছরে নানা ধরনের জুলুম করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি যে নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে, তার প্রেক্ষিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন
তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন, তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে। স্মৃতিসৌধ থেকে রায়েরবাজার কবরস্থানে যান এনসিপি নেতারা। সেখানে জুলাই আন্দোলনে শহীদদের গোপনে কবর দেয়া হয়েছিল। আল্লাহ এই দেশকে পুনর্নির্মাণের জন্য, বিনির্মাণের জন্য তাদের এই শাহাদাতকে, তাদের এই রক্তকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চাই এনসিপি। আমরা বলেছি যে সামনের যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। কোনো স্বৈরাচারী, কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে, গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। শহীদ পরিবারের সদস্যরাও কবর জিয়ারত করতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন। জুলাই বাসাতে বের হইছে, আর ফিরে নাই ভাই, লাস্টও ফিরে নাই, কি বলবো বলেন। 114টা কবরের মধ্যে আমার ভাইয়ের কবর কোন একটা আজও জানি না। এনসিপির মুখ্য সংগঠকরা শেখ হাসিনার বিচারের আগে নির্বাচনের কথা মুখে না আনার হুঁশিয়ারি দেন। ওনাদের কাছে আসলে আমরা কি উত্তর দেব? উনি তো বিচার পায় নাই, তো উনি ওনার সন্তানের লাশটা কই আছে যে উনি বছর শেষে একবার আসবে, ওইটাও তো আমরা দেখাইতে পারি না। এটা তো আমাদের ব্যর্থতা, এটা তো আমাদের ব্যর্থতা। উনি কই যাবে? খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সঠিকভাবে ধারণ করে চলায় দলের মূল লক্ষ্য, জানান এনসিপি নেতারা। এগুলো কখনোই দেখা উচিত না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। অর্থ পাচার মামলায় দণ্ডাদেশের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের আপিলের রায় আগামী 6 মার্চ ধার্য করেছেন আপিল বিভাগ। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে হাইকোর্টের দেয়া 7 বছরের কারাদণ্ডের রায় স্থগিত করেন আপিল বিভাগ। একই সাথে তারেকের ঘনিষ্ঠ সহযোগী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে নিম্ন আদালতের দেয়া 7 বছরের কারাদণ্ড স্থগিত করা হয়। 2009 সালে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক। তারেক রহমান ও তার পরিবারকে হেয় করতেই এই মামলাটি করা হয়েছে, অভিযোগ তারেকের আইনজীবীর। নির্বাচনকে পিছিয়ে দিতে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দলের অসুস্থ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান তিনি। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করতেছেন, সৃষ্টি করতেছেন। এটার মধ্যে দেশি বিদেশি চক্রান্ত কাজ করতেছে, বাংলাদেশকে আনস্টেবল রাখা। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হচ্ছেন ডক্টর সিআর আবরার। আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন তিনি। বিকেলে উপদেষ্টা পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় পিএসসির মাধ্যমে ৩,৪৯৩ জন চিকিৎসক রিক্রুট প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। আরও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত গ্রাম এলাকায় চিকিৎসা নিশ্চিতেই এই সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদের সভা নিয়ে ব্রিফিংয়ে রিজওয়ানা হাসান বলেন, বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের নাম বদল হয়েছে, যেগুলো আগে একটি বিশেষ পরিবারের নামে ছিল। 2টো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। যেহেতু এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগে ছিল ওভাবে করে আমরা ফেরত আনতে পারিনি, এখনো ফেরত আসেনি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিং এর ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের পৃথকীকরণ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। 2024-25 শিক্ষাবর্ষ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের যাবতীয় শিক্ষা কার্যক্রম নতুন কাঠামোর অন্তর্ভুক্তিতে হবে। এজন্য ইউজিসির নজরদারিতে তৈরি হবে সমন্বয় কমিটি, যার পরিচালক হবেন 7 কলেজের কোনো এক অধ্যক্ষ। সাথে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, ভর্তি রেজিস্ট্রার ও হিসাব বিভাগের প্রতিনিধি। তবে যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমান ব্যবস্থা চালু রাখবে।
2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবার পর থেকেই 7 কলেজের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে নানান সমস্যা ও জটিলতা সৃষ্টি হতে থাকে। এরই প্রেক্ষিতে অধিভুক্ত বাতিলের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। চলতি বছরের 25 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 7 কলেজ পৃথকীকরণের সিদ্ধান্ত নেয়। অচলাবস্থা নিরসনে প্রায় 1 মাস পর নতুন সিদ্ধান্ত জানালো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। 7 কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সাময়িক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়, যেখানে 2024-25 শিক্ষাবর্ষ থেকে এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম পৃথক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কিভাবে দেখছে আন্দোলনকারীরা? অন্তর্বর্তী প্রশাসন 7 কলেজকে চালাবে যাতে করে যে সেশন জট থেকে শুরু করে শিক্ষার্থীদের কোনো পড়াশোনার বিঘ্নতা না ঘটে। সেই প্রেক্ষিতেই অন্তর্বর্তী প্রশাসন 7 কলেজকে চালাবে, এটা তো খুবই ভালো একটা সংবাদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশ অনুযায়ী সাময়িকভাবে 7টি প্রতিষ্ঠানের একক সমন্বিত কাঠামো থাকবে। একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বা সমকক্ষ প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতাভুক্ত হওয়ার আগ পর্যন্ত এই সাময়িক কাঠামো 7টি কলেজের দায়িত্ব পালন করবে। কমিটির পরিচালক হবেন 7 কলেজের একজন অধ্যক্ষ। প্রস্তাবিত এই ব্যবস্থাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে অনুমোদনের পরই কার্যকর হবে। এইবার কিন্তু একটা সময় নিয়ে সুচিন্তিতভাবে, যাতে নতুন করে আর কোনো সমস্যার তৈরি না হয়, বরং এটাকে একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যেই তারা চিন্তা করছেন। সে আলোকে কিন্তু এই অন্তর্বর্তী কাঠামো করার চিন্তা। প্রক্রিয়াটা চলমান করার জন্য একটা অন্তর্বর্তী কমিটি গঠন করা হবে এবং কমিটিতে 7 কলেজের কাউকে রাখা হবে। আমরা তো আসলে কোথাও নাই, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে নাই, ঢাকা ইউনিভার্সিটির সাথেও নাই। তো আমাদের তো একটা ডেস্টিনেশন লাগবে, সেই অর্থে চিন্তা করলে তো এটা একটা প্রগতি বলাই যায়। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো স্বতন্ত্র পরিচয় নিশ্চিত করতে চায় সাধারণ শিক্ষার্থীরা। নতুন এই প্রস্তাবনায় যেন কোনো সমন্বয়হীনতা তৈরি না হয় সে প্রত্যাশাও তাদের। আমরা ঢাকার বুকে একটা নিজস্ব একটা পরিচয় চাই, এবং দেখা যাচ্ছে এই দিকে আস্তে আস্তে আগাচ্ছে, মোটামুটি সফলতার দিকে। যদি আমাদের প্রস্তাবিত কাঠামো এবং তারা যেসব বলেছে যে ধীরে ধীরে এটা সফলতার দিকে যায়, সর্বোচ্চ শিক্ষার মান উন্নয়ন হবে। 7 কলেজের যে স্টুডেন্ট রয়েছে এটার জন্য অবশ্যই আমরা খুশি, কারণ আমরা আলাদা একটা ভার্সিটি পাবো। অনুমোদন দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মুক্ত করে দেয়া। প্রতিটি প্রতিষ্ঠান কেন্দ্রের সাথে সমন্বয় করে প্রশাসনিক কার্যক্রম সম্পাদন করবে বলে সুপারিশে জানানো হয়। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার নবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে আগলা ইউনিয়ন পরিষদ চত্বরে ছিল এই আয়োজন। আগলা, জুরাইন, গালিমপুর, বক্সনগর, কৈলাইল ও সোল্লা ইউনিয়নের 7,000 পরিবারের হাতে উপহার তুলে দেন যমুনা গ্রুপ এবং নুরুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। পর্যায়ক্রমে 22টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নুরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে 24,000 শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হবে। সারা বাংলাদেশে চালু রয়েছে নুরুল ইসলাম ফাউন্ডেশনের কার্যক্রম। দোহার নবাবগঞ্জে প্রতিদিন নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে 1000 অসহায় গরিব মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। সালমা আপা আমাদের জন্য শীত আসলে শীতের একটা কম্বল, আর রোজা আসলে সবার জন্য একটা করে কাপড় তিনি বিতরণ করেন। গতবার কাপড় পাইছিলাম, এবারে যে নতুন কাপড় নিতে আসছি। সবাই দোয়া করি হ্যাঁ হজে যাইব, হ্যাঁ জান আল্লাহ সহি সালামতে আনে। নুরুল ইসলাম ফাউন্ডেশন পুরা বাংলাদেশে এই ফাউন্ডেশনের তরফ থেকে আমরা দুস্থ মানুষের জন্য অনেক কিছু করে, সেলাইয়ের থেকে আরম্ভ করে গরিব দুঃখীদের অনেক কোরআন শরীফ ইবাদতের থেকে আরম্ভ করে অনেক কিছু আমরা এখান থেকে পুরা বাংলাদেশে আমাদের এই নুরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাই এখান থেকে অনেক কিছু পেয়ে থাকেন। আপনারা দোয়া করবেন যাতে আমরা আরো বেশি করতে পারি। দর্শকের পর্যায়ে ইফতার বাজারের খবর জেনে নিতে চাই। এলিফ্যান্ট রোডে রয়েছেন সহকর্মী শওকত মঞ্জু শান্ত। ঘণ্টাখানেক পরেই তো ইফতার, শেষ মুহূর্তের বেচা কেনা কেমন দেখছেন? আমরা এই মুহূর্তে আছি এলিফ্যান্ট রোডের স্টার হোটেলে, এবং এখানে বলতে হবে যে এদের বিখ্যাত সেই হালিম সংগ্রহ করার জন্য কিন্তু মানুষজন ভিড় লাগিয়েছেন ইতিমধ্যে। এবং আমরা গেল 1 ঘন্টা ধরে দেখছিলাম তারা কিন্তু এদের যে বিভিন্ন আইটেমগুলো করা হয়েছে সেই আইটেমগুলো তারা সংগ্রহ করছেন। এবং বলতে হবে যে তাদের জিলাপি রয়েছে, সেটার আসলে শাহী এবং ছোট পর্যায়ে বিভিন্ন ধরনের পরোটা রয়েছে, লেগ রোস্ট রয়েছে খাসির, এবং
বেশ কিছু আইটেম আছে যেগুলো আসলে ক্রেতারা কিন্তু একদম হুমড়ি খেয়ে পড়ে সংগ্রহ করছেন এবং এখানকার কয়েকজনের সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু বলছিলেন যে তাদের যে কালেকশনগুলো আছে সেগুলো আইটেমগুলো প্রায় ইফতারের আগে আগে একদম শেষ হয়ে যায়, অর্থাৎ তাদের এতটাই জনপ্রিয়তা। এবং এখানে ক্রেতাদের সাথে কথা হচ্ছিল, ক্রেতারা কিন্তু জানাচ্ছিলেন যে স্থানীয়রা সহ পার্শ্ববর্তী এলাকা থেকেও তারা কিন্তু এসে তাদের যেই ইফতার আইটেমগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করে নিয়ে যান এবং বিভিন্ন ধরনের আইটেম তারা করে থাকেন। বিশেষ করে চিকেনের যে আইটেমগুলো রয়েছে, চিকেন লেগ, চিকেন ড্রামস্টিক, চিকেন হানি, চিকেন শাসলিক, চিকেন তান্দুরি মশলা, চিকেন ফ্রাই, এ ধরনের বেশ কিছু আইটেম কিন্তু তারা এখানে করছেন এবং মানুষজন সেগুলো কিন্তু কিনছেন। বিশেষ করে তাদের যে কিমা পরোটা রয়েছে, এছাড়াও আরও প্রায় 3 পদের পরোটা তারা করেন। পাশাপাশি বিভিন্ন ধরনের সমোচা, টিকিয়া, সিঙ্গারা এবং ভাজা পোড়া যে আইটেমগুলো রয়েছে, ট্রেডিশনাল যে আইটেমগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি কিন্তু রয়েছে কাবাব আইটেম। এবং আমরা কাবাবের সেকশনে যদি যাই, কাবাব সেকশনটাতেও কিন্তু তাদের বেশ জনপ্রিয়তা রয়েছে। এখানে বেশ কিছু জনপ্রিয় কাবাব তারা করে থাকেন। চিকেনের রয়েছে, বিফের রয়েছে, একই সাথে মাটনেরও রয়েছে। এই যে কাবাব আইটেম সবকিছু মিলিয়ে বলতে হবে যে ক্রেতা দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যান যে মুখরোচক কোনো একটা খাবার সংগ্রহ করার জন্য। ঘরের খাবার এর পাশাপাশি কিন্তু তারা এই ধরনের মুখরোচক খাবারগুলো সংগ্রহ করে থাকেন। শাওন। শান্ত, ধন্যবাদ আপনাকে। ইউক্রেনের সব সামরিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র। ভলোদিমির জেলেনস্কির সাথে তুমুল বাকবিতণ্ডার পরই এই সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে চরম অপমানিত হলেও শান্তি প্রতিষ্ঠায় এখনও যুক্তরাষ্ট্রকে পাশে চায় জেলেনস্কি। এদিকে আবারও জেলেনস্কিকে অকৃতজ্ঞ বললেন ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে 3 বছরের যুদ্ধে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পেলেও এখন বদলে গেছে পরিস্থিতি। যুদ্ধ বন্ধে ইউক্রেনের উপর রীতিমতো চাপ তৈরি করছেন ট্রাম্প। গত শুক্রবার হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের কাছে চরম অপমানিত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই ঘটনার রেশ না কাটতেই এবার ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে মার্কিন প্রশাসন। আমার মনে হয় জেলেনস্কির আরো কৃতজ্ঞ হওয়া উচিত। আমরা তাদের কঠিন সময়ে পাশে থেকেছি, ইউরোপের চেয়ে অনেক বেশি সহায়তা করেছি, অথচ ইউরোপের উচিত ছিল আমাদের চেয়ে বেশি দেয়া। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের দাবি বাস্তবতা মেনেই যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। শান্তিপূর্ণ সমাধানে ইউক্রেনকেও এগিয়ে আসার আহ্বান তার। প্রেসিডেন্ট অনেক বেশি বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে বিষয়টি পর্যালোচনা করছেন। এটি চিরকাল চলতে পারে না। আমরা এই যুদ্ধের জন্য চিরকাল অর্থায়ন করতে পারি না। কাজেই আমাদের এই যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধান দরকার। আপনি যদি প্রকৃতপক্ষেই নিরাপত্তার নিশ্চয়তা চান, আপনি যদি চান পুতিন আর কখনো ইউক্রেনে আক্রমণ করবে না, তবে আপনাকে আমেরিকানদের অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখতে হবে। এদিকে এখনো আশা ছাড়ছে না ইউক্রেন। দেশটির পার্লামেন্ট থেকে দেয়া এক বিবৃতিতে দাবি করা হয় ইউক্রেনের মানুষও শান্তি চায়। শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকারও প্রশংসা করা হয় ওই বিবৃতিতে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইউক্রেনের স্থিতিশীলতা নিশ্চিত করতে চান ভলোদিমির জেলেনস্কি। আমরা ইউক্রেনকে রক্ষার জন্য সম্ভাব্য সকল পদ নিয়ে কাজ করছি, আর আমাদের প্রথম লক্ষ্যই হচ্ছে নিজেদের অবস্থানে অনড় থাকা, যাতে শান্তিপূর্ণভাবে যুদ্ধ বন্ধের কূটনৈতিক সমাধানের পথ তৈরি হয়। আমরা অন্তহীন যুদ্ধ চাই না, বরং শান্তি চাই, আর আমাদের নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন। ইউরোপ ও আমেরিকাকে সাথে নিয়ে ইউক্রেনের স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। এদিকে রাশিয়ার অভিযোগ শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নয় জেলেনস্কি। ক্রেমলিন জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে মস্কো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বর্ধিত শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের উপর পাল্টা পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে কানাডা ও মেক্সিকো। ট্রাম্পের ঘোষণা অনুসারে আজ থেকেই দেশগুলোর পণ্যের উপর 25% শুল্ক কার্যকর হওয়ার কথা। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই ইস্যুতে আর কোনো আলোচনার সুযোগ নেই। গেল মাসে দেশগুলোর পণ্যের উপর 25% শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তবে কানাডার তেল ও জ্বালানি পণ্য এই শুল্কের আওতায় পড়বে না, জানান মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের 60% আসে কানাডা থেকে।
শুল্ক আরোপ ইস্যুতে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিল চীন। দেশটির কৃষি ও খাদ্যপণ্য আমদানির ওপর 10 থেকে 15% শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে বেইজিং। পাশাপাশি 25টি মার্কিন প্রতিষ্ঠানের উপর রপ্তানি ও বিনিয়োগে বিধিনিষেধ আরোপ করেছে শি জিনপিং প্রশাসন। এর মধ্যে 10টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অভিযোগ তুলেছে চীন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই চীনের পণ্যের উপর 10% শুল্ক আরোপ করেন, পরে আরও 10% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প, যা আজ থেকে কার্যকর হওয়ার কথা। বিশ্বের প্রভাবশালী দেশগুলোর পাল্টাপাল্টি পদক্ষেপে তৈরি হয়েছে বাণিজ্য যুদ্ধ পরিস্থিতি। আর এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।